৩.৫ লক্ষ পৃষ্ঠার গোপন নথি, ২০ বছরের নীরবতা আর বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের অন্ধকার অধ্যায়। ২০২৬ সালের ৩০শে জানুয়ারি কি তবে ইতিহাসের সবচেয়ে বড় মুখোন্মোচনের দিন? জেফ্রি এপস্টাইনের ক্লায়েন্ট লিস্ট নিয়ে এতদিন যা শুনেছেন, আসল সত্য তার চেয়েও অনেক বেশি ভয়ানক। স্বচ্ছতার আড়ালে কালো ছায়া। ইতিহাস প্রায়শই কালিতে লেখা হয়, কিন্তু ক্ষমতার ইতিহাস লেখা হয় অন্ধকারের আড়ালে। দশকের পর দশক ধরে জেফ্রি এপস্টাইন নামটি ছিল অঢেল সম্পদ, ব্যক্তিগত দ্বীপ এবং বিশ্বব্যাপী উচ্চমহলের প্রভাবের এক অন্য নাম। কিন্তু ২০২৬ সালের জানুয়ারিতে সেই রহস্যের পর্দা অবশেষে উন্মোচিত হয়েছে। এপস্টাইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্টের অধীনে মার্কিন বিচার বিভাগ বা ডিওজে প্রায় ৩০ লক্ষ পৃষ্ঠার অপ্রকাশিত নথি প্রকাশ করেছে। এগুলো কেবল কিছু ফাইল নয়, এটি একজন মানুষের তৈরি করা ডিজিটাল ব্লুপ্রিন্ট, যার কোনো উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ ছিল না কোনো দৃশ্যমান ব্যবসা, তবুও তিনি সফলভাবে প্রভাবশালীদের নীরবতা কিনে নিয়েছিলেন। আজ আমরা সেই রহস্যের গভীরে প্রবেশ করব। আমরা কোনো গুজবের পেছনে ছুটছি না, আমরা দেখব অকাট্য তথ্যগুলো, নতুন উন্মোচিত ইমেল, আদালত দ্বারা যাচাইকৃত খতিয়ান এবং একটি নেটওয়ার্কের ভৌগোলিক বাস্তবতা যা ম্যানহাটনের ক্লাসরুম থেকে শুরু করে ক্যারিবিয়ান দ্বীপের অফশোর অ্যাকাউন্ট পর্যন্ত বিস্তৃত ছিল। কে ছিল এই পুরো ছকের মূল কারিগর বা আর্কিটেক্ট, এবং কিভাবে তিনি অভিজাত শ্রেণীর অন্তরালে প্রবেশের সেতু তৈরি করেছিলেন? ডাল্টন অ্যানোমালি বা ডাল্টন স্কুলের রহস্য। এই দানবীয় রূপকে বুঝতে হলে আমাদের শুরুতে সেই গণিত শিক্ষকের দিকে তাকাতে হবে। ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময়ে নিউ ইয়র্ক সিটির অন্যতম অভিজাত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ডাল্টন স্কুলে শিক্ষক হিসেবে নিয়োগ পান জেফ্রি এপস্টাইন। আশ্চর্যজনক বিষয় হল, তার কোনো কলেজ ডিগ্রি ছিল না, যা অন্য যে কোনো ক্ষেত্রে তাকে অযোগ্য ঘোষণা করার জন্য যথেষ্ট ছিল। তবুও তিনি সেখানে ছিলেন। ২০২৬ সালের জানুয়ারিতে প্রকাশিত ডিওজের নথি অনুযায়ী স্কুলের আর্কাইভ থেকে পাওয়া কিছু অভ্যন্তরীণ মেমোতে দেখা যায় এটি ছিল একটি কৌশলগত গ্রুমিং বা প্রভাব বিস্তারের পরিকল্পনা। এপস্টাইন কেবল সেখানে গণিত শেখাতেন না, তিনি ছাত্রছাত্রীদের ধনকুবের অভিভাবকদের পর্যবেক্ষণ করতেন। ডাল্টন স্কুল ছিল মূলত বিলিয়নার শ্রেণীর বিচরণ ক্ষেত্র। এখানেই তার সাথে পরিচয় হয় প্রধান শিক্ষক ডোনাল্ড বারের সাথে। আর তার চেয়েও বড় কথা, তিনি তার ছাত্রছাত্রীদের সেই সব বাবাদের সাথে পরিচিত হওয়ার সুযোগ পান যারা ওয়াল স্ট্রিটে বড় বড় পদে আসীন ছিলেন। রেকর্ড থেকে জানা যায়, এপস্টাইন তার এই শিক্ষকতার পদটিকে প্রভাবশালীদের কাছাকাছি যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছিলেন। তিনি কেবল পড়াতেন না, বরং নেটওয়ার্ক তৈরি করতেন। ব্রুকলিনে জন্ম নেওয়া সাধারণ একজন গৃহশিক্ষক থেকে তিনি নিজেকে আর্থিক প্রতিভা হিসেবে প্রতিষ্ঠিত করেন। ১৯৭৬ সালের মধ্যে তিনি বিশ্বের অন্যতম বড় বিনিয়োগ ব্যাংক বিয়ার স্টার্নসে জায়গা করে নেন এবং মাত্র ৪ বছরের মধ্যে সেখানে পার্টনার হয়ে যান। কিন্তু প্রশ্ন থেকেই যায়, একজন সাধারণ শিক্ষক কিভাবে এত দ্রুত ওয়াল স্ট্রিটের শীর্ষ প্রতিষ্ঠানের পার্টনার হলেন? ২০২৬ সালের অপ্রকাশিত ফাইলগুলো ইঙ্গিত দেয় যে এটি কেবল তার আর্থিক বুদ্ধির জোরে হয়নি, এর পেছনে ছিল সংবেদনশীল ক্লায়েন্ট সামলানোর এক অদ্ভুত ক্ষমতা, যা মূলত অতি ধনীর গোপন এবং অন্ধকার প্রয়োজন মেটানোর একটি মার্জিত নাম। সম্পদের রহস্য, লেসলি ওয়েক্সনার সংযোগ। যদি ডাল্টন স্কুল তার শুরুর স্ফুলিঙ্গ হয়, তাহলে লেসলি ওয়েক্সনার ছিলেন সেই আগুনের জ্বালানি। ভিক্টোরিয়াস সিক্রেট এবং বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের পেছনের বিলিয়নার লেসলি ওয়েক্সনার ছিলেন এপস্টাইনের প্রধান এবং দীর্ঘদিনের একমাত্র বড় ক্লায়েন্ট। বছরের পর বছর ধরে সাংবাদিকরা অবাক হয়েছেন যে কেন একজন রিটেল টাইকুন এপস্টাইনের মতো একজনকে তার সমস্ত সম্পত্তির ফুল পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দেবেন। ২০২৬ সালের নথিতে এপস্টাইন এবং ওয়েক্সনারের আর্থিক ব্যবস্থাপকদের মধ্যে কিছু গোপন ইমেল প্রকাশ পেয়েছে। এই ইমেলগুলো একটি অত্যাধুনিক শিল্ডিং বা আড়াল করার অপারেশন উন্মোচন করে। এপস্টাইন কেবল টাকা পরিচালনা করতেন না, তিনি প্রভাবশালীদের সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করতেন। তিনি ম্যানহাটানের 9 ইস্ট ৭১ নম্বর রোডে অবস্থিত বিশাল ৯ তলা বিশিষ্ট একটি ম্যানশনে বসবাস শুরু করেন, যার মালিক ছিলেন খোদ ওয়েক্সনার। এই জায়গাটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ছিল ম্যানহাটানের বৃহত্তম ব্যক্তিগত বাসস্থান। এর দেওয়ালগুলো ছিল নজরদারি সরঞ্জাম এবং অদ্ভুত সাজসজ্জায় ঠাসা। এটি ছিল এপস্টাইনের আসল স্টেজ বা মঞ্চ।
সালের নথিপত্রে প্রজেক্ট আলফা নামক মেমোগুলো বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। এই মেমোগুলো দেখায় কিভাবে এপস্টাইন ওয়েক্সনারের ক্রেডিট লাইন ব্যবহার করে নিজের সম্পদের একটি বৈধ মুখোশ তৈরি করেছিলেন। তিনি নিজের চারপাশে অঢেল সম্পদের এমন আবহ তৈরি করেছিলেন যা তাকে বিজ্ঞানী, রাজনীতিবিদ এবং রাজপরিবারের সদস্যদের কাছে পৌঁছতে সাহায্য করেছিল। তিনি নিজেকে একজন বৈজ্ঞানিক সমাজসেবী হিসেবে তুলে ধরতেন, কিন্তু হিসাবের খাতা বলছে ভিন্ন কথা। তার টাকা কোনো বিনিয়োগে যাচ্ছিল না, বরং তা ব্যয় হচ্ছিল ব্যক্তিগত লজিস্টিক্স, যেমন বিমান, নিরাপত্তা এবং তরুণী ও নারীদের একটি বিশাল নেটওয়ার্কের পেছনে। উচ্চবিত্তদের কবজা করা 2026 ইমেল প্রমাণ। সাম্প্রতিক এই প্রকাশের সবচেয়ে ভয়ানক আবিষ্কার হল এই অংশটি। 2026 সালের ডিওজে ফাইলগুলোতে 90-এর দশকের শেষের দিকের এবং 2000 সালের শুরুর দিকের হাজার হাজার অপ্রকাশিত ইমেল অন্তর্ভুক্ত রয়েছে। এগুলো প্রমাণ করে যে এপস্টাইন কেবল মানুষকে রাতের খাবারে আমন্ত্রণ জানাতেন না, বরং তিনি তাদের বিভিন্ন সমাধান দিতেন। যদি কোনো নামী বিজ্ঞানীর বিতর্কিত প্রকল্পের জন্য অর্থের প্রয়োজন হতো, এপস্টাইন সেখানে হাজির হতেন। যদি কোনো রাজনীতিবিদের জনচক্ষের অন্তরালে ভ্রমণের জন্য প্রাইভেট জেটের প্রয়োজন হতো, তার ললিটা এক্সপ্রেস সবসময় প্রস্তুত থাকত। 2001 সালের মার্চের একটি নির্দিষ্ট ইমেল থ্রেডে দেখা যায় এপস্টাইন বেশ কয়েকজন ইউরোপীয় উচ্চবিত্তদের সাথে সমন্বয় করছেন। সেই ইমেলগুলোর ভাষা ছিল একদম ব্যবসায়িক লেনদেনের মতো। তিনি সেখানে তার সহযোগীদের সাথে নতুন প্রজন্মের পরিচয় করিয়ে দেওয়ার কথা বলছিলেন। এটি তদন্তকারীদের সেই দীর্ঘদিনের সন্দেহকেই নিশ্চিত করে। তিনি তরুণদের অসহায়ত্বকে এক ধরনের সামাজিক মুদ্রা হিসেবে ব্যবহার করতেন, যাতে অভিজাত শ্রেণীকে তার নিজের সাথে বেঁধে রাখা যায়। একবার আপনি যদি এপস্টাইনের কাছ থেকে কোনো সুবিধা নিতেন, তবে আপনিও সেই নেটওয়ার্কের অংশ হয়ে যেতেন। আর এই শীর্ষ ধনীদের জগতে নীরবতা হল সবচেয়ে দামি পণ্য। ভৌগোলিক দুর্গ, ম্যানহাটান থেকে দ্বীপপুঞ্জ। এপস্টাইনের এই নীরবতার স্থাপত্যে ভৌগোলিক অবস্থান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। নিউ ইয়র্কে তার ছিল বিশাল ম্যানশন, নিউ মেক্সিকোতে জোরো র্যাঞ্চ, আর প্যারিসে আর্ক ডি ট্রায়াম্ফের কাছে একটি দামি অ্যাপার্টমেন্ট। কিন্তু তার শ্রেষ্ঠ কীর্তি ছিল ইউএস ভার্জিন আইল্যান্ডসে। কেন তিনি ক্যারিবিয়ান অঞ্চল বেছে নিয়েছিলেন? কারণ আন্তর্জাতিক জলসীমা এবং অঞ্চলগুলোতে আইনের মারপেঞ্চ বা বিচার ব্যবস্থা অত্যন্ত জটিল। 2026 সালের এই বিশাল তথ্যভাণ্ডারে তার ব্যক্তিগত বিমানের জিপিএস লগ এবং ম্যানিফেস্টো পাওয়া গেছে। সেখানে আমরা বেশ কিছু ডার্ক ফ্লাইটস বা রহস্যময় উড়ানের প্যাটার্ন দেখতে পাই, যেসব ফ্লাইটে বিমানের ট্রান্সপন্ডার বা সিগন্যাল ব্যবস্থা বন্ধ করে দেওয়া হতো। এপস্টাইন নির্জনতার এক এমন দুর্গ তৈরি করেছিলেন যেখানে মূল ভূখণ্ডের আইন কার্যকর ছিল না। তিনি ভার্জিন আইল্যান্ডসের স্থানীয় রাজনৈতিক দলগুলোকে লক্ষ লক্ষ ডলার অনুদান দিয়েছিলেন, যাতে তার এই গোপন দ্বীপটি সব সময় গোপনই থাকে। নতুন প্রকাশিত ফাইলগুলো দেখায় যে তিনি কার্যত স্থানীয় নিয়ন্ত্রক সংস্থাকে নিজের পকেটে পুরে নিয়েছিলেন, যার ফলে তিনি সেখানে এমন সব ভূগর্ভস্থ স্থাপনা তৈরি করতে পেরেছিলেন যা কোনো পাবলিক ম্যাপ বা মানচিত্রে ছিল না। জেফ্রি অ্যাপস্টাইন হুট করে তৈরি হননি, তাকে সুকৌশলে তৈরি করা হয়েছিল। তিনি ছিলেন এমন একজন স্থপতি যিনি জানতেন যে ক্ষমতাবানদের সবচেয়ে বড় দুর্বলতা হল এমন কিছু পাওয়ার আকাঙ্ক্ষা যা প্রকাশ্যে টাকা দিয়ে কেনা যায় না। 2000 দশকের শুরুর দিকেই তার জালের বিস্তার সম্পন্ন হয়েছিল। তার কাছে টাকা ছিল, বাড়ি ছিল, এবং যারা তার কাছে আসতেন তাদের সবার গোপন নথিও তার কাছে জমা ছিল। কিন্তু প্রশ্নটি এখনও রয়ে গেছে, আসলে কি ঘটেছিল সেই দ্বীপে? কিভাবে এই লিটল সেন্ট জেমস দ্বীপটি বিশ্বজুড়ে কুখ্যাতির এক কেন্দ্রে পরিণত হল? 2026-এর জবাবদিহিতা, নথিপত্রের নীরবতা। দশকের পর দশক ধরে এপস্টাইন নেটওয়ার্ক ছিল কেবল ক্ষমতার করিডরে ফিসফিস করে বলা এক রহস্যময় উপকথা। কিন্তু 2026 সালের ফেব্রুয়ারি মাস নাগাদ সেই রহস্যের এখন একটি শক্তিশালী নথিপত্র বা পেপার ট্রেল রয়েছে। এপস্টাইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্টের অধীনে 35 লক্ষেরও বেশি পৃষ্ঠার নথিপত্র প্রকাশের পর বিশ্ব এখন আর এটি জিজ্ঞাসা করছে না যে প্রভাবশালীরা জড়িত ছিল কিনা, বরং আমরা এখন জিজ্ঞাসা করছি যে এর পরিণতি কি হবে। বাকিংহ্যাম প্যালেসের রাজকীয় কক্ষ থেকে শুরু করে টেক্সাসের ফেডারেল কারাগার পর্যন্ত 2026-এর এই প্রভাব অত্যন্ত দ্রুত এবং ক্ষমাহীন। আজ আমাদের এই চূড়ান্ত অধ্যায়ে আমরা দেখব এর শেষ ফল। আমরা দেখব সেই সব ব্যক্তিত্বদের যারা তাদের পদমর্যাদা হারিয়েছেন, সেই সহ ষড়যন্ত্রকারীকে যে এখনও গড়াদের পেছনে রয়েছে,
এবং সেই সব অনুত্তরিত প্রশ্ন যা ৩৫ লক্ষ পৃষ্ঠার নথিও পুরোপুরি সমাধান করতে পারেনি। এটি হল অন্ধকারের এক উত্তরাধিকারের ওপর চূড়ান্ত রায়। অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরের পতন। ২০২৬-এ জবাবদিহিতার সবচেয়ে দৃশ্যমান প্রতীক হলেন সেই ব্যক্তি যিনি আগে প্রিন্স অ্যান্ড্রু নামে পরিচিত ছিলেন। ২০২৬-এর বাস্তবতা। ২০২৬ সালের ৩০শে জানুয়ারি নথিপত্র প্রকাশের পর ব্রিটিশ রাজপরিবারের ওপর চাপ চরম পর্যায়ে পৌঁছায়। এই ফাইলগুলিতে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরের এমন কিছু আগে কখনো না দেখা ছবি অন্তর্ভুক্ত হয়েছে যা তাকে চরম বিব্রতকর অবস্থায় ফেলে দেয়। এর মধ্যে মাত্র কয়েকদিন আগে প্রকাশিত একটি ছবিতে তাকে একজন অজ্ঞাত মহিলার ওপর আপত্তিকর ভঙ্গিতে দেখা গেছে। যদিও প্রাক্তন এই প্রিন্স অনবরত তার বিরুদ্ধে আসা অভিযোগ অস্বীকার করে চলেছেন, কিন্তু রাজনৈতিক বাস্তবতা এখন বদলে গেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আনুষ্ঠানিকভাবে অ্যান্ড্রুকে মার্কিন কর্তৃপক্ষের সাথে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। ২০২৫ সালের শেষ দিকে রাজা তৃতীয় চার্লসের কর্তৃক তার রাজকীয় উপাধি কেড়ে নেওয়ার পর তিনি এখন মার্কিন হাউস ওভারসাইট কমিটির মুখোমুখি হওয়ার এবং সাক্ষাৎকারের জন্য আইনি তলব বা সাপিনা পাওয়ার ঝুঁকিতে রয়েছেন। তার জীবনের পরিধি রাজপ্রাসাদ থেকে সংকুচিত হয়ে স্যান্ডরিংহ্যামের রাজকীয় এস্টেটে সীমাবদ্ধ হয়ে পড়েছে। ইতিহাসের প্রথমবারের মতো ব্রিটিশ রাজপরিবারের একজন সদস্যকে একটি অপরাধমূলক চক্রের সাথে তার নথিভুক্ত ঘনিষ্ঠতার কারণে জনজীবন থেকে কার্যত নির্বাসিত করা হয়েছে। গিসলেন ম্যাক্সওয়েল এবং ক্লাব ফেডের বিতর্ক। এপস্টাইন চলে গেলেও তার প্রধান সহযোগী গিসলেন ম্যাক্সওয়েল এখনও এই আইনি পরিণতির মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন। ২০২৬-এর শুরু পর্যন্ত ম্যাক্সওয়েল টেক্সাসের ব্রায়ান ফেডারেল প্রিজন ক্যাম্পে তার ২০ বছরের সাজা ভোগ করছেন। ২০২৫ সালের শেষ দিকে তাকে এই ন্যূনতম নিরাপত্তা বিশিষ্ট কারাগারে স্থানান্তর করা নিয়ে দেশ জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। সমালোচকরা একে ক্লাব ফেড বা বিলাসবহুল কারাগার হিসেবে অভিহিত করেছেন, যেখানে তিনি এলিজাবেথ হোমসের মতো হাই প্রোফাইল কয়েদিদের সাথে অবস্থান করছেন। তবে ২০২৬-এর এই নতুন নথিগুলো তার আপিল করা বা মুক্তি পাওয়া প্রায় অসম্ভব করে দিয়েছে। নথিপত্রের এই সর্বশেষ অংশে ভিকটিম বা শিকারদের বিশদ ইন্টারভিউ নোট রয়েছে, যেখানে ম্যাক্সওয়েলকে এক নিষ্ঠুর ম্যানিপুলেটর বা চক্রান্তকারী হিসেবে বর্ণনা করা হয়েছে, যিনি ছিলেন পুরো গ্রুমিং প্রক্রিয়ার আসল কারিগর। যদিও তার আইনজীবীরা সুপ্রিম কোর্টে পর্যালোচনার চেষ্টা করছেন, তবে এই ৩৫ লক্ষ পৃষ্ঠার প্রমাণ তার জন্য এক স্থায়ী নঙর হয়ে দাঁড়িয়েছে, যা তাকে টেনে ধরে রাখবে। ম্যাক্সওয়েলের কাছে ২০২৬ সাল মুক্তির বছর নয়, বরং এটি হল সেই চরম উপলব্ধি যে সেই সামাজিক মুদ্রা যে তিনি একসময় লেনদেন করতেন তা এখন পুরোপুরি মূল্যহীন। ১,৮০,০০০ ছবি, দৃশ্যমান প্রমাণ। ২০২৬ সালের জানুয়ারিতে প্রকাশিত ১,৮০,০০০ ছবির মধ্যে কয়েক হাজার ছবি ছিল মূলত সার্ভিস টানেল বা সেবামূলক সুড়ঙ্গগুলোর ওপর। ইন্টারনেটে প্রচলিত সেই কাল্পনিক পানির নিচের গোলধাঁধা এগুলো ছিল না, বরং এগুলো ছিল অত্যন্ত বাস্তব এবং কার্যকর করিডর বা বারান্দার একটি নেটওয়ার্ক। এর মাধ্যমে কর্মচারী এবং তার সহযোগীরা মূল বাড়ি, লাইব্রেরি এবং অতিথিদের ভিলার মধ্যে যাতায়াত করতে পারত, যা বাইরে থেকে কেউ দেখতে পারত না। এই ছবিগুলো একটি চরম বৈপরীত্য তুলে ধরে। মাটির ওপরে ছিল বিলাসিতা, ইনফিনিটি পুল এবং রোদে ঝিলমিল করা মনোরম বারান্দা, আর মাটির নিচে ছিল কলকারখানার মতো মজবুত করিডর, ভারী স্টিলের দরজা এবং আধুনিক রেকর্ডিং সরঞ্জামে ঠাসা গোপন সব ঘর। ২০২৬-এর এই নজরদারি তথ্যের মধ্যে থার্মাল ইমেজিং লগ বা তাপীয় চিত্রলিপিও অন্তর্ভুক্ত রয়েছে। এই লগগুলো প্রমাণ করে যে দ্বীপটি ২৪ ঘণ্টাই সক্রিয় থাকত। এমনটি এপস্টাইন যখন সেখানে থাকতেন না, তখনও রক্ষণাবেক্ষণ দল অনবরত সেখানকার সিকিউরিটি হার্ডওয়্যার আপডেট করত। নতুন এই ফাইলগুলি ইঙ্গিত দেয় যে দ্বীপটি বিশ্বব্যাপী অভিজাতদের জন্য একটি ব্ল্যাক সাইট বা আইন বহির্ভূত গোপন আস্তানা হিসেবে কাজ করত। এমন এক জায়গা যেখানে সমুদ্রের অবস্থান আর ভোল্টের প্রযুক্তি ব্যবহার করে মার্কিন আইনের হাত থেকে মুক্তি পাওয়া যেত। ২০২৬-এর প্রবেশ নিবন্ধন বা এন্ট্রি রেজিস্ট্রি। ৩ লক্ষ পৃষ্ঠার এই বিশাল তথ্যভাণ্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল আইল্যান্ড রেজিস্ট্রি বা দ্বীপের প্রবেশ তালিকা। যদিও ফ্লাইট লগ অনেক বছর ধরেই জনসমক্ষে ছিল, কিন্তু দ্বীপের নিজস্ব জেটির এন্ট্রি লগটি গত মাসেই সম্পূর্ণভাবে উন্মোচিত হয়েছে। এই লগগুলি থেকে জানা যায় যে এই চক্রটি আগে যা ভাবা হয়েছিল তার চেয়েও অনেক বেশি বিস্তৃত। এখানে কেবল সেই পরিচিত নামগুলোই ছিল না যা আমরা সচরাচর শুনে থাকি,
বরং এতে অন্তর্ভুক্ত ছিল প্রযুক্তিগত ঠিকাদার, অফশোর ব্যাংকের প্রতিনিধি এবং বিভিন্ন মহাদেশ থেকে আসা ফিক্সারকারীরা। 2026-এর এই নথিগুলি কিছু ভৌতিক আগমনের সময়সূচি প্রকাশ করে। এমন সব নৌকা যা রাত 3টায় আসত এবং সূর্য ওঠার আগেই চলে যেত। সেই সময়ের নজরদারি ছবিগুলো দেখাচ্ছে যে বড় বড় বাক্স ভর্তি সরঞ্জাম এবং নথিপত্র সরাসরি ভোল্টে নিয়ে যাওয়া হচ্ছে। এটি নির্দেশ করে যে 2019 সালে গ্রেফতার হওয়ার আগের শেষ মাসগুলিতে এপস্টাইন দ্বীপের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে এমন সব প্রমাণ সংগ্রহ করে লুকিয়ে ফেলেন যা আমরা এখন 2026-এ এসে দেখতে পাচ্ছি। লিটল সেন্ট জেমস কোনো ঘর বা বাড়ি ছিল না, এটি ছিল একটি যন্ত্র, মানুষের সম্মান কেড়ে নেওয়ার আর ক্ষমতাবানদের গোপন তথ্য বন্দী করার জন্য তৈরি এক দানবীয় যন্ত্র। আমাদের দেখা 1,80,000 ছবি সাক্ষ্য দেয় যে একজন মানুষ একটি অভেদ্য দুর্গ তৈরি করতে কতটা নিচে নামতে পারে। কিন্তু সাগরের নোনা বাতাস যেমন তার ভোল্টের স্টিলকে ক্ষয় করতে শুরু করেছিল, তেমনি সত্যও একসময় চুঁইয়ে বাইরে আসতে শুরু করেছিল। দ্বীপটি আজও দাঁড়িয়ে আছে, এই 3 লক্ষ পৃষ্ঠায় বিশ্লেষণ করা অপরাধগুলি এক নীরব সাক্ষী হিসেবে। কিন্তু কারা ছিল সেই মানুষ যারা এই করিডর দিয়ে হেঁটে যেত? 2026 সালের ক্লায়েন্ট তালিকা এবং বিশ্বব্যাপী অভিজাত। স্বচ্ছতার দ্বন্দ্ব। 2026 সালের 30শে জানুয়ারি বিশ্ব মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় তথ্য প্রকাশের সাক্ষী হয়েছে। এপস্টাইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্টের অধীনে বিচার বিভাগ নথিপত্রের চূড়ান্ত ধাপ প্রকাশ করেছে, যার ফলে মোট পৃষ্ঠার সংখ্যা দাঁড়িয়েছে 35 লক্ষেরও বেশি। বছরের পর বছর ধরে সাধারণ মানুষ একটি ক্লায়েন্ট তালিকা দাবি করে আসছিল, যা হবে এই চক্রে জড়িত সবার একটি সুনির্দিষ্ট তালিকা। তবে 2026 সালের এই প্রকাশনা যা দেখিয়েছে তা ছিল আরও জটিল। এটি কেবল একটি তালিকা ছিল না, বরং কয়েক দশক ধরে চলা ইমেল, ফ্লাইটের তালিকা এবং ভোজের আমন্ত্রণের একটি বিশাল ডিজিটাল প্রমাণ। আজ আমরা সেই নামগুলো বিশ্লেষণ করছি যেগুলো এই সর্বশেষ নথিতে উঠে এসেছে, কোনো গুজবের ভিত্তিতে নয়, বরং বিচার বিভাগ বা ডিওজে দ্বারা প্রদত্ত অকাট্য তথ্যের মাধ্যমে। আমরা দেখব বিশ্বব্যাপী অভিজাতদের সেই সব নথিভুক্ত সম্পর্ক এবং সেই সামাজিক মুদ্রা যা এপস্টাইন নেটওয়ার্ককে সচল রেখেছিল। টেক টাইটান বা প্রযুক্তির মহারথী, নতুন ইমেল উন্মোচন। 2026 সালের জানুয়ারির এই নথিপত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল বিগ টেক বা প্রযুক্তি বিশ্বের প্রভাবশালীদের সংশ্লিষ্টতা। এলন মাস্ক। 2026 সালের জানুয়ারিতে প্রকাশিত নতুন অসম্পাদিত ইমেলগুলোতে জেফ্রি এপস্টাইন এবং এলন মাস্কের মধ্যে বেশ কিছু সৌজন্যমূলক আলাপচারিকা দেখা যায়। যদিও মাস্ক অতীতে ব্যক্তিগত সম্পর্কের কথা অস্বীকার করেছেন, তবে 2026 সালের ফাইলগুলোতে দুটি আলাদা ইমেল থ্রেড পাওয়া গেছে যেখানে তারা এপস্টাইনের দ্বীপে যাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছিলেন। এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, এই নথিগুলো মাস্কের কোনো অবৈধ কার্যকলাপের প্রমাণ দেয় না, বরং এগুলো দেখায় যে এপস্টাইন কিভাবে একজন বিজ্ঞানের পৃষ্ঠপোষক হিসেবে নিজের ভাবমূর্তি গড়তে বড় বড় উদ্ভাবকদের পেছনে নিরলসভাবে ছুটেছিলেন। বিল গেটসের। এই ফাইলগুলো বিল গেটসের সাথে এপস্টাইনের সম্পর্কের বিষয়টি আরও স্পষ্ট করে। সর্বশেষ নথিতে ম্যানহ্যাটানের প্রাসাদে বেশ কয়েকটি বৈঠকের বিবরণ সহ এপস্টাইনের কর্মীদের অভ্যন্তরীণ মেমো অন্তর্ভুক্ত। 2026 সালের প্রকাশনায় এপস্টাইনের ফ্লোরিডা কর্মীদের জন্য 58 পৃষ্ঠার একটি নির্দেশিকা বা ম্যানুয়াল পাওয়া গেছে, যেখানে গেটসের মতো উচ্চ মর্যাদার দর্শনার্থীদের জন্য নির্দিষ্ট প্রোটোকল বা নিয়ম উল্লেখ ছিল। গেটস যদিও এই বৈঠকগুলোর জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন যে এগুলো কেবল সমাজসেবামূলক কাজের জন্য ছিল, তবে এবছর প্রকাশিত বিপুল পরিমাণ চিত্রপত্র স্পষ্ট করে যে এপস্টাইন অতি ধনীদের সমাজসেবা ও দানশীলতার চক্রে নিজেকে কতটা গভীরভাবে জড়িয়ে ফেলেছিলেন। রাজনৈতিক অঙ্গন, প্রেসিডেন্ট এবং ক্ষমতা। এপস্টাইন ফাইলসের কোনো অংশই রাজনৈতিক নেতাদের নামের মতো এত গভীরভাবে খতিয়ে দেখা হয়নি। 2026 সালের প্রকাশনা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টদের সাথে নথিভুক্ত যোগাযোগের একটি বিস্তারিত চিত্র তুলে ধরে। বিল ক্লিন্টন। 2026 সালের জানুয়ারির নথিতে বিল ক্লিন্টনকে নিয়ে শত শত পৃষ্ঠা রয়েছে, যার মধ্যে ফ্লাইটের লগ এবং আমন্ত্রণপত্র অন্তর্ভুক্ত। ক্লিন্টন যদিও দাবি করেছেন যে তিনি এপস্টাইনের অপরাধ সম্পর্কে কিছুই জানতেন না, তবে এই প্রকাশনার পর হাউস তদন্ত কমিটি তাদের সম্পর্কের গভীরতা খতিয়ে দেখে। ফাইলগুলো নিশ্চিত করে যে প্রাক্তন প্রেসিডেন্ট এপস্টাইনের বিমানে অনেকবার যাতায়াত করেছিলেন।
তবে গুরুত্বপূর্ণ বিষয় হল 2025 সালের ডিওজে মেমো এবং 2026 সালের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে যে প্রাক্তন প্রেসিডেন্টের কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সুস্পষ্ট বা হাতে নাতে কোনো প্রমাণ সরকারের কাছে নেই। ডোনাল্ড ট্রাম্প ফাইলগুলোতে ডোনাল্ড ট্রাম্পের নামও উঠে এসেছে। 2026 সালের এই অংশে এফবিআই এর কাছে জমা দেওয়া বিভিন্ন যাচাই বাছাই করা নয় এমন তথ্য রয়েছে যেগুলোকে ডিওজে নিজেই 2020 সালের নির্বাচন প্রচারণার সময়কার ভিত্তিহীন বা চাঞ্চল্যকর দাবি হিসেবে চিহ্নিত করেছে। তবে ফাইলগুলোতে 90-এর দশক এবং 2000-এর দশকের শুরুতে এপস্টাইনের সাথে ট্রাম্পের সামাজিক মেলামেশার প্রমাণ পাওয়া যায়। 2026 সালের ডিওজে রিপোর্ট অনুযায়ী ট্রাম্প এই ফাইলগুলো সর্বোচ্চ স্বচ্ছতার সাথে প্রকাশের জন্য জোর দিয়েছিলেন, যাতে পরবর্তী বছরগুলোতে এপস্টাইনের সাথে তার সম্পর্কের অভাব পরিষ্কার হয়। এই নথিগুলো প্রমাণ করে যে এপস্টাইন রাজনৈতিক ঘনিষ্ঠতাকে একটি ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন। বড় বড় রাজনৈতিক নেতাদের সাথে নিজের নাম জড়িয়ে তিনি নিজের চারপাশে এক ধরনের অস্পৃশ্যতার বলয় তৈরি করেছিলেন। রাজকীয় ব্যক্তিত্ব এবং কূটনৈতিকদের পতন যুক্তরাষ্ট্রের বাইরেও 2026 সালের এই প্রকাশনার তাৎক্ষণিক আন্তর্জাতিক প্রভাব পড়েছে। অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর, যিনি আগে প্রিন্স অ্যান্ড্রু নামে পরিচিত ছিলেন, তার নাম 30 জানুয়ারির ফাইলগুলোতে অন্তত কয়েকশো বার পাওয়া গেছে। অসম্পাদিত ইমেলগুলোতে বাকিংহ্যাম প্যালেসে এপস্টাইনের ভোজের আমন্ত্রণ এবং আগে গোপন রাখা কিছু ছবিও অন্তর্ভুক্ত। অ্যান্ড্রু ধারাবাহিকভাবে তার বিরুদ্ধে আসা অভিযোগ নিস্বীকার করেছেন, তবে 2026 সালের নথিগুলো দেখায় যে অ্যান্ড্রু 2008 সালে এপস্টাইন দোষী সাব্যস্ত হওয়ার পরও তার সাথে যোগাযোগ বজায় রেখেছিলেন। এই সত্য সামনে আসার পর রাজা তৃতীয় চার্লস তার রাজকীয় উপাধি স্থায়ীভাবে বাতিল করেন। ফাইলগুলোতে পিটার ম্যান্ডেলসন এবং মিরোস্লাভ লাজাকের মতো ইউরোপীয় ব্যক্তিত্বদের ক্যারিয়ারেরও ইতি ঘটেছে, যারা এই নেটওয়ার্কের সাথে তাদের গভীর সম্পর্কের কথা ফাঁস হওয়ার পর পদত্যাগ করেছিলেন। এগুলো কেবল নাম নয়, এগুলো ছিল এপস্টাইন তৈরি করা সেই কূটনৈতিক ঢাল। তিনি কেবল একজন অপরাধী ছিলেন না, তিনি ছিলেন আন্তর্জাতিক সরকারগুলোর মধ্যে এক গোপন সেতুবন্ধন, যিনি তার সম্পদ ব্যবহার করে এমন সব বৈঠকের আয়োজন করতেন যা কখনো সরকারি রেকর্ডে থাকার কথা নয়। ক্লায়েন্ট তালিকা বনাম বাস্তবতার সত্য। 35 লক্ষ পৃষ্ঠার এই বিশাল নথিপত্র থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি হল ক্লায়েন্ট তালিকা সম্পর্কে মার্কিন বিচার বিভাগ বা ডিওজের দাপ্তরিক অবস্থান। 2024 সালের 30 জানুয়ারির প্রকাশনার সাথে কংগ্রেসকে দেওয়া এক চিঠিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ জানিয়েছেন যে ব্ল্যাকমেইল বা ভয় দেখানোর উদ্দেশ্যে তৈরি করা কোনো আনুষ্ঠানিক বা নম্বরযুক্ত ক্লায়েন্ট তালিকা এফবিআই-এর অভিযানে জব্দ করা এপস্টাইনের সম্পত্তি থেকে পাওয়া যায়নি। এর পরিবর্তে তদন্তকারীরা একটি বিশাল ফোন ডিরেক্টরি এবং একটি সোশ্যাল লেজার বা সামাজিক খতিয়ান খুঁজে পেয়েছেন। সাধারণ মানুষ একটি নির্দিষ্ট ক্লায়েন্ট তালিকার আশা করলেও আমরা যা পেয়েছি তা হল এপস্টাইনের সহযোগীদের একটি তালিকা। 2024 সালের এই ফাইলগুলি ইঙ্গিত দেয় যে এপস্টাইনের শক্তি কোনো একটি নির্দিষ্ট খতিয়ানে ছিল না, বরং তা ছড়িয়েছিল সেই 30 লক্ষ পৃষ্ঠার ইমেল এবং ছবিগুলোতে যা আমরা এখন দেখতে পাচ্ছি। তার কোনো তালিকার প্রয়োজন ছিল না, তার কাছে ছিল ডেটা বা তথ্য। 2024 সালে উন্মোচিত হওয়া ট্র্যাজেডি বা দুঃখজনক সত্যটি হল, এই ব্যক্তিদের মধ্যে অনেকেই হয়তো কোনো অপরাধ করেননি, কিন্তু তার বলয়ে তাদের উপস্থিতি এপস্টাইনকে সেই বৈধতা দিয়েছিল যা ব্যবহার করে তিনি দশকের পর দশক তার কর্মকাণ্ড চালিয়ে যেতে পেরেছেন। এপস্টাইন ফাইলসের 2024 সালের এই প্রকাশনা আমাদের শিখিয়েছে যে ক্ষমতা খুব কমই একটি সরল রেখায় চলে। ক্ষমতা হল একটি জালির মতো। আজ আমরা যে নামগুলো আলোচনা করেছি, প্রযুক্তি বিশ্বের বিলিয়নেয়ার থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত, তারা সবাই ছিল প্রভাবের সেই বুননের অংশ যা একজন শিকারীকে সবার চোখের সামনে লুকিয়ে থাকতে সাহায্য করেছিল। বিশ্ব যখন এই 35 লক্ষ পৃষ্ঠার নথিপত্র খতিয়ে দেখছে, তখন একটি বিষয় পরিষ্কার যে এপস্টাইন যে নীরবতা কিনেছিলেন তার মূল্য ছিল অনেক বেশি। কিন্তু 2024 সালে এসে সেই নীরবতা বজায় রাখা শেষ পর্যন্ত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আইন কেন এভাবে শোচনীয়ভাবে ব্যর্থ হল? এই ফাইলগুলো দেখার জন্য কেন 20 বছর সময় লাগল এবং কেন কংগ্রেসের একটি বিশেষ আইনের প্রয়োজন হল? প্রাতিষ্ঠানিক ব্যর্থতা, ব্যাংক এবং আইনি ঢাল। অন্ধকারের এক সাম্রাজ্য গড়ে তুলতে কেবল একটি ব্যক্তিগত দ্বীপই যথেষ্ট নয়।
আপনার প্রয়োজন এমন এক শক্তিশালী আর্থিক ইঞ্জিন যা কখনো বন্ধ হবে না। ২০ বছর ধরে বিশ্ব অবাক হয়ে ভেবেছে কিভাবে একজন দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী কোনো ধরনের বিপদ সংকেত ছাড়াই আন্তর্জাতিক সীমানা ছাড়িয়ে কোটি কোটি ডলার লেনদেন করতে পারল। এর উত্তর এসেছে ২০২৫-এর শেষে এবং ২০২৬-এর শুরুতে। সিনেটর রন ওয়াইডেনের নেতৃত্বে সিনেট ফাইন্যান্স কমিটি যখন তাদের ফলো দ্য মানি তদন্ত আরও বিস্তৃত করে, তখন ওয়াল স্ট্রিটের এই অপরাধে সরাসরি জড়িত থাকার চিত্রটি অবশেষে উন্মোচিত হয়। আজ আমরা সেই প্রাতিষ্ঠানিক ব্যর্থতাগুলো দেখব, সেই সব ব্যাংক যারা সব কিছু দেখেও চোখ বন্ধ করেছিল, সেই আইনি নন প্রসিকিউশন এগ্রিমেন্ট যা পুরো বিচার ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিয়েছিল, এবং সেই $150 কোটি সন্দেহজনক লেনদেন যা অনেক দেরি হওয়ার আগ পর্যন্ত অগ্রাহ্য করা হয়েছিল। এটি মূলত সেই আইনি ঢাল তৈরির কাহিনী। জেপি মর্গান এবং ডয়েচ ব্যাংক ফয়সালা। উচ্চবিত্তদের আর্থিক জগতে আপনার সম্মান বা রেপুটেশনই হল আপনার আসল মুদ্রা। কিন্তু জেপি মর্গান চেজ এবং ডয়েচ ব্যাংকের ক্ষেত্রে জেফ্রি এপস্টাইনের সাথে তাদের সখ্যতা এক ঐতিহাসিক দায়বদ্ধতা হয়ে দাঁড়িয়েছে। ২০২৬ সালের মধ্যে ব্যাংকিং ইতিহাসের সবচেয়ে বড় দুটি সমঝোতা বা সেটেলমেন্টের কাজ সম্পন্ন হয়েছে। এপস্টাইনের শিকারদের করা মামলা নিষ্পত্তির জন্য জেপি মর্গান $29 কোটি এবং ডয়েচ ব্যাংক $7.5 কোটি প্রদান করেছে। এগুলো কেবল জরিমানা ছিল না, এগুলো ছিল মূলত একটি ভেঙে পড়া ব্যবস্থার স্বীকৃতি। ২০২৬ সালের ডিওজে ফাইল এবং সাম্প্রতিক সিনেট মেমো থেকে জানা যায় যে জেপি মর্গান ১৫ বছর ধরে এপস্টাইনের জন্য $100 কোটিরও বেশি সন্দেহজনক লেনদেন করেছে। প্রজেক্ট জিপ শিরোনামের অভ্যন্তরীণ পর্যালোচনায় দেখা যায় যে ব্যাংকের কর্মকর্তাদের ২০০৬ সালেই সতর্ক করা হয়েছিল। এমনকি ২০১০ সালে একজন কমপ্লায়েন্স অফিসার এই সম্পর্ক ছিন্ন করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তবুও ব্যাংক তার সাথেই থেকেছে। কেন? কারণ এপস্টাইন কেবল একজন সাধারণ ক্লায়েন্ট ছিলেন না, তিনি ছিলেন একজন ক্লায়েন্ট ডেভেলপার। তিনি ব্যাংকের কর্মকর্তাদের বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের সাথে পরিচয় করিয়ে দিতেন, টেক প্রতিষ্ঠাতা থেকে বৈশ্বিক বিলিয়নিয়ার পর্যন্ত। ব্যাংকের কাছে সম্ভাব্য মুনাফার সেই সব সবুজ সংকেতের আড়ালে অপরাধের লাল সংকেত বা রেড ফ্ল্যাগগুলো ধামাছাপা পড়ে গিয়েছিল। ব্যাংক অফ আমেরিকা এবং বিএনওয়াই মেলানের ওপর তদন্ত। ২০২৬ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী তদন্ত এখন কেবল পরিচিত সন্দেহজনকদের মধ্যেই সীমাবদ্ধ নয়। নিউ ইয়র্কের একজন ফেডারেল বিচারক সম্প্রতি রায় দিয়েছেন যে ব্যাংক অফ আমেরিকাকে এই অভিযোগের মুখোমুখি হতে হবে যে তারা পাচার বিরোধী আইন প্রয়োগে বাধা সৃষ্টি করেছিল। ২০২৬ সালের উন্মোচিত তথ্য ব্যাংক অফ নিউ ইয়র্ক মেলন বা বিএনওয়াই-এর এক ভয়াবহ ব্যর্থতা তুলে ধরে। সিনেটর ওয়াইডেনের তদন্তে বেরিয়ে এসেছে যে এপস্টাইন ২৭০টি ওয়ায়ার ট্রান্সফারের মাধ্যমে বিএনওয়াই-এর অ্যাকাউন্টগুলো থেকে প্রায় $40 কোটি লেনদেন করেছেন। ব্যাংক বছরের পর বছর, কখনো কখনো ১ দশকেরও বেশি সময় ধরে ট্রেজারি ডিপার্টমেন্টের কাছে এই সন্দেহজনক লেনদেনগুলো গোপন করে গেছে। যখন কমপ্লায়েন্স অফিসাররা অবশেষে পূর্ব ইউরোপে পাঠানো লক্ষ লক্ষ ডলারের বিষয়ে জিজ্ঞাসা করেন, তখন এপস্টাইনের দল উত্তর দেয় যে এগুলো টিউশন ফি বা ঘর ভাড়া। অন্য যে কোনো সাধারণ ক্ষেত্রে এগুলো পাচার সংক্রান্ত তদন্তের জন্য যথেষ্ট ছিল, কিন্তু এপস্টাইনের নেটওয়ার্কে এই অদ্ভুত অজুহাতগুলো কোনো প্রশ্ন ছাড়াই মেনে নেওয়া হয়েছিল। ২০২৬ সালের সিনেট রিপোর্ট একে একটি সর্বব্যাপী অরাজকতার সংস্কৃতি হিসাবে অভিহিত করেছে, যেখানে উচ্চপদস্থ ক্লায়েন্টদের আইনের ঊর্ধ্বে রাখা হতো। এনপিএ এক অনন্য আইনি ঢাল। ব্যাংকগুলো যখন টাকার যোগান দিচ্ছিল, তখন ২০০৮ সালের নন প্রসিকিউশন এগ্রিমেন্ট বা এনপিএ নিশ্চিত করেছিল বিচার বিভাগীয় সুরক্ষা। ফ্লোরিডায় সই হওয়া এই নথিটি সম্ভবত মার্কিন ইতিহাসের সবচেয়ে বিতর্কিত আইনি চুক্তি। এই এনপিএ চুক্তিটি কেবল এপস্টাইনকেই রক্ষা করেনি, এটি তার সম্ভাব্য সকল সহষড়যন্ত্রকারীদেরও দায়মুক্তি বা সুরক্ষা দিয়েছিল। ২০২৫ সালের জুলাই মাসের ডিওজে মেমোতে এই চুক্তির অতীত পর্যালোচনা করে স্বীকার করা হয়েছে যে এটি ছিল একটি অস্বাভাবিক ব্যর্থতা। এই চুক্তিটি ভিকটিম বা শিকারদের তাদের অধিকার থেকে বঞ্চিত করেছিল, কারণ এই গোপন সমঝোতার বিষয়ে তাদের কিছুই জানানো হয়নি। ২০২৬ সালে প্রকাশিত নতুন ইমেলগুলো দেখায় যে এপস্টাইনের লিগ্যাল টিম, যারা ছিল আমেরিকার সবচেয়ে শক্তিশালী আইনজীবীদের একটি ড্রিম টিম, প্রায় ৯ মাস সময় ব্যয় করেছিল এই চুক্তির ভাষা সাজাতে।
তারা কেবল একটি আদালত মামলার বিরুদ্ধে লড়ছিল না, তারা এমন এক আইনি ঢাড় তৈরি করছিল যা এপস্টাইনকে আরও 11 বছর তার জীবনধারা চালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। তারা আইনের মারপেচকে সুকৌশলে ব্যবহার করেছিল। ফ্লোরিডায় একটি রাজ্যস্তরের অভিযোগে দোষ স্বীকার করে তিনি পরবর্তী 1 দশকের জন্য অন্যান্য জেলার ফেডারেল প্রসিকিউটরদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছিলেন। 2026 সালের আইনি হিসাব নিকাশ। ব্যাংক এবং বিচার ব্যবস্থার এই শোচনীয় ব্যর্থতা 2026 সালে এক বড় ধরনের আইনি পরিবর্তনের দিকে নিয়ে গেছে। 30 কোটি পৃষ্ঠার এই তথ্য উন্মোচিত হওয়ার পর কংগ্রেস এখন ওয়াল স্ট্রিট অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট বা ওয়াল স্ট্রিট জবাবদিহিতা আইন নিয়ে বিতর্ক করছে। এর লক্ষ্য হল সেই ক্লায়েন্ট ডেভেলপার লুপহোল বা আইনের ফাঁকটি বন্ধ করা যা ব্যাংকগুলোকে এপস্টাইনকে সুরক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছিল। তদন্তকারীরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে বিপদের সংকেতগুলো ব্যাংক কর্মচারীদের নজর এড়িয়ে যায়নি, বরং সেগুলোকে ইচ্ছা করেই উপেক্ষা করা হয়েছে। এমনকি এপস্টাইন যখন একজন নিবন্ধিত যৌন অপরাধী হিসেবে চিহ্নিত হন, তখনও উচ্চপদস্থ ব্যাংক কর্মচারীরা ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করে তার অ্যাকাউন্টগুলো সচল রেখেছিলেন। 2026 সালের ফাইলগুলো প্রমাণ করে যে সিস্টেমটি দুর্বল হয়ে ব্যর্থ হয়নি, বরং এটি ব্যর্থ হয়েছে কারণ এটি তৈরিই হয়েছিল তাদের রক্ষা করার জন্য যারা সবচেয়ে বেশি টাকা নিয়ে আসে। এই আইনি ঢাল ছিল মূলত উচ্চবিত্তের অর্থ এবং উচ্চ পর্যায়ের আইনের এক অশুভ আতাত, যা কেবল শীর্ষ 1% ধনীদের জন্য একটি ব্যক্তিগত বিচার ব্যবস্থা তৈরি করেছিল। জেফ্রি এপস্টাইন কেবল তার সম্পদ লুকিয়ে রাখেননি, তিনি এটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন। বিশ্বের বৃহত্তম ব্যাংকগুলোকে নিজের অংশীদার বানিয়ে তিনি এটি নিশ্চিত করেছিলেন যে তার পতন মানে হবে সেই সব ব্যাংকেরও পতন। কিন্তু 2026 সালের শুরুতে যেমনটা আমরা দেখেছি, সবচেয়ে শক্তিশালী ঢালেও শেষ পর্যন্ত ফাটল ধরে। 29 কোটি ডলারের সেটেলমেন্ট এবং সিনেটের ফলো দ্য মানি তদন্ত আমাদের নীরবতার চড়া মূল্য দেখিয়ে দিয়েছে। কিন্তু একটি প্রশ্ন আজও রয়ে গেছে, এর চূড়ান্ত মূল্য আসলে কত ছিল? 2026-এর জবাবদিহিতা, নথিপত্রের নীরবতা। দশকের পর দশক ধরে এপস্টাইন নেটওয়ার্ক ছিল কেবল ক্ষমতার করিডরে ফিসফিস করে বলা এক রহস্যময় উপকথা, কিন্তু 2026 সালের ফেব্রুয়ারি মাস নাগাদ সেই রহস্যের এখন একটি শক্তিশালী নথিপত্র বা পেপার ট্রেল রয়েছে। এপস্টাইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্টের অধীনে 35 লক্ষেরও বেশি পৃষ্ঠার নথিপত্র প্রকাশের পর বিশ্ব এখন আর এটি জিজ্ঞাসা করছে না যে প্রভাবশালীরা জড়িত ছিল কিনা, বরং আমরা এখন জিজ্ঞাসা করছি যে এর পরিণতি কী হবে। বাকিংহ্যাম প্যালেসের রাজকীয় কক্ষ থেকে শুরু করে টেক্সাসের ফেডারেল কারাগার পর্যন্ত 2026-এর এই প্রভাব অত্যন্ত দ্রুত এবং ক্ষমাহীন। আজ আমাদের এই চূড়ান্ত অধ্যায়ে আমরা দেখব এর শেষ ফল। আমরা দেখব সেই সব ব্যক্তিত্বদের যারা তাদের পদমর্যাদা হারিয়েছেন, সেই সহ ষড়যন্ত্রকারীকে যে এখনও গড়াদের পেছনে রয়েছে, এবং সেই সব অনুত্তরিত প্রশ্ন যা 35 লক্ষ পৃষ্ঠার নথিও পুরোপুরি সমাধান করতে পারেনি। এটি হল অন্ধকারের এক উত্তরাধিকারের ওপর চূড়ান্ত রায়। অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরের পতন। 2026-এ জবাবদিহিতার সবচেয়ে দৃশ্যমান প্রতীক হলেন সেই ব্যক্তি যিনি আগে প্রিন্স অ্যান্ড্রু নামে পরিচিত ছিলেন। 2026-এর বাস্তবতা। 2026 সালের 30 জানুয়ারি নথিপত্র প্রকাশের পর ব্রিটিশ রাজপরিবারের ওপর চাপ চরম পর্যায়ে পৌঁছায়। এই ফাইলগুলিতে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরের এমন কিছু আগে কখনো না দেখা ছবি অন্তর্ভুক্ত হয়েছে যা তাকে চরম বিব্রতকর অবস্থায় ফেলে দেয়। এর মধ্যে মাত্র কয়েকদিন আগে প্রকাশিত একটি ছবিতে তাকে একজন অজ্ঞাত মহিলার ওপর আপত্তিকর ভঙ্গিতে দেখা গেছে। যদিও প্রাক্তন এই প্রিন্স অনবরত তার বিরুদ্ধে আসা অভিযোগ অস্বীকার করে চলেছেন, কিন্তু রাজনৈতিক বাস্তবতা এখন বদলে গেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আনুষ্ঠানিকভাবে অ্যান্ড্রুকে মার্কিন কর্তৃপক্ষের সাথে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। 2025 সালের শেষ দিকে রাজা তৃতীয় চার্লসের কর্তৃক তার রাজকীয় উপাধি কেড়ে নেওয়ার পর তিনি এখন মার্কিন হাউস ওভারসাইট কমিটির মুখোমুখি হওয়ার এবং সাক্ষাৎকারের জন্য আইনি তলব বা সাপিনা পাওয়ার ঝুঁকিতে রয়েছেন। তার জীবনের পরিধি রাজপ্রাসাদ থেকে সংকুচিত হয়ে স্যান্ডরিংহ্যামের রাজকীয় এস্টেটে সীমাবদ্ধ হয়ে পড়েছে। ইতিহাসের প্রথমবারের মতো ব্রিটিশ রাজপরিবারের একজন সদস্যকে একটি অপরাধমূলক চক্রের সাথে তার নথিভুক্ত ঘনিষ্ঠতার কারণে জনজীবন থেকে কার্যত নির্বাসিত করা হয়েছে। গিসলেন ম্যাক্সওয়েল এবং ক্লাব ফেডের বিতর্ক। এপস্টাইন চলে গেলেও তার প্রধান সহযোগী গিসলেন ম্যাক্সওয়েল এখনও এই আইনি পরিণতির মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন। 2026-এর শুরু পর্যন্ত ম্যাক্সওয়েল টেক্সাসের ব্রায়ান ফেডারেল প্রিজন ক্যাম্পে তার 20 বছরের সাজা ভোগ করছেন।
2025 সালের শেষ দিকে তাকে এই ন্যূনতম নিরাপত্তা বিশিষ্ট কারাগারে স্থানান্তর করা নিয়ে দেশ জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। সমালোচকরা একে ক্লাব ফেড বা বিলাসবহুল কারাগার হিসেবে অভিহিত করেছেন, যেখানে তিনি এলিজাবেথ হোমসের মতো হাই প্রোফাইল কয়েদিদের সাথে অবস্থান করছেন। তবে 2026-এর এই নতুন নথিগুলো তার আপিল করা বা মুক্তি পাওয়া প্রায় অসম্ভব করে দিয়েছে। নথিপত্রের এই সর্বশেষ অংশে ভিকটিম বা শিকারদের বিশদ ইন্টারভিউ নোট রয়েছে, যেখানে ম্যাক্সওয়েলকে এক নিষ্ঠুর ম্যানিপুলেটর বা চক্রান্তকারী হিসেবে বর্ণনা করা হয়েছে, যিনি ছিলেন পুরো গ্রুমিং প্রক্রিয়ার আসল কারিগর। যদিও তার আইনজীবীরা সুপ্রিম কোর্টে পর্যালোচনার চেষ্টা করছেন, তবে এই ৩৫ লক্ষ পৃষ্ঠার প্রমাণ তার জন্য এক স্থায়ী নঙর হয়ে দাঁড়িয়েছে, যা তাকে টেনে ধরে রাখবে। ম্যাক্সওয়েলের কাছে 2026 সাল মুক্তির বছর নয়, বরং এটি হল সেই চরম উপলব্ধি যে সেই সামাজিক মুদ্রা যে তিনি একসময় লেনদেন করতেন তা এখন পুরোপুরি মূল্যহীন। মার্কিন রাজনীতিতে প্রভাব। এপস্টাইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট কেবল নথিপত্রই প্রকাশ করেনি, এটি ওয়াশিংটনের রাজনীতিতে এক বিশাল অগ্নিকাণ্ড ঘটিয়ে দিয়েছে। রাজনৈতিক ফলাফল। 2026 সালের জানুয়ারির এই প্রকাশনা বেশ কিছু হাই প্রোফাইল বা উচ্চপদস্থ ব্যক্তির পদত্যাগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইউরোপে মিরোস্লাভ লাজাক এবং পিটার ম্যান্ডেলসনের মতো কর্মকর্তারা পদত্যাগ করেছেন, যখন তাদের নাম এই অসম্পাদিত ইমেলগুলোতে প্রকাশ্যে আসে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে হাউস ইনভেস্টিগেশন এখন নথিপত্রগুলো কিভাবে পরিচালনা করা হয়েছে সেই দিকে মোড় নিয়েছে। ডিওজে কেন ডিসেম্বরের শুরুতে 500-এর বেশি পৃষ্ঠা আড়াল করে রেখেছিল তা তদন্ত করার জন্য এখন উভয় দলের পক্ষ থেকেই একটি শক্তিশালী দাবি উঠেছে। রো খান্না এবং থমাস ম্যাসির মতো নেতারা 2026 সালের এই তথ্যগুলো ব্যবহার করে 2006 সালে এফবিআই-এর করা প্রাথমিক তদন্তের একটি পূর্ণাঙ্গ নিরীক্ষা বা টোটাল অডিট দাবি করেছেন। 2026 সালের রাজনীতিক প্রেক্ষাপটে এই ফাইলগুলো এখন একটি বড় অস্ত্র হয়ে দাঁড়িয়েছে, যা বড় বড় ডোনার বা দাতা এবং ক্ষমতাধরদের অস্পৃশ্য ভাবমূর্তিকে চ্যালেঞ্জ জানাচ্ছে। এই স্বচ্ছতা আইন প্রমাণ করেছে যে সত্য হল একটি ধীর গতিতে চলা সলতে, কিন্তু যখন এটি বিস্ফোরকের মুখে পৌঁছায় তখন আর কেউই নিরাপদ থাকে না। অনুত্তরিত প্রশ্নসমূহ। 35.5 লক্ষ পৃষ্ঠা উন্মোচন হওয়ার পরেও কিছু রহস্য রয়ে গেছে। 2019 সালের রহস্য। 2026 সালের ফাইলগুলোতে মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারে এপস্টাইনের মৃত্যু সম্পর্কে অফিস অব ইন্সপেক্টর জেনারেলের একটি বিশাল রিপোর্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও দাপ্তরিক রায় এখনও আত্মহত্যা রয়ে গেছে, তবে কারাগার থেকে 2000-এর বেশি নজরদারি ভিডিও প্রকাশের পর জনসাধারণের সন্দেহ আরও গভীর হয়েছে। 2025 সালের ফরেন্সিক অডিটের সময় দেখা যায় যে পার্শ্ববর্তী তলাগুলোর বেশ কিছু ঘণ্টার ভিডিও ফুটেজ হয় নষ্ট হয়ে গেছে অথবা নিখোঁজ হয়ে গেছে। তাছাড়া এপস্টাইনের সেফ থেকে পাওয়া ডিজিটাল ফুটপ্রিন্ট বা তথ্যগুলো এখনও আংশিক এনক্রিপ্টেড করা বা লক করা রয়েছে। যদিও 2026 সালের 30 জানুয়ারি ডিওজে দাবি করে যে তারা তাদের আইনি দায়িত্ব পালন করেছে, কিন্তু তদন্তকারীরা স্বীকার করেন যে দ্বীপ থেকে উদ্ধার করা বেশ কিছু মাস্টার ড্রাইভ ডিকোড করতে বা খুলতে আরও কয়েক বছর সময় লাগতে পারে। অপরাধী চক্রটি হয়তো উন্মোচিত হয়েছে, কিন্তু এর পূর্ণ গভীরতা, অর্থাৎ সেই সব নাম যারা সাক্ষী হওয়া সত্ত্বেও নিশ্চুপ ছিলেন, তা 21 শতকের এক বড় অসমাপ্ত কাজ হিসেবে রয়ে গেছে। একটি পাঠ। এপস্টাইন নেটওয়ার্কের অধ্যায় শেষ করার সময় আমাদের সামনে একটি ভয়াবহ বাস্তবতা ফুটে ওঠে। এটি কেবল একজন মানুষের গল্প ছিল না, এটি ছিল এমন একটি ব্যবস্থার গল্প যা ক্ষমতাকে নীরবতার বিনিময়ে কেনাবেচা করার সুযোগ করে দিয়েছিল। 2026 সালের এপস্টাইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট আমাদের নাম, তারিখ এবং অপরাধের সেই মানচিত্রটি তুলে দিয়েছে। কিন্তু আসল জবাবদিহিতা কেবল নথিপত্র প্রকাশের মাধ্যমে শেষ হয় না। এটি তখনই শুরু হয় যখন আমরা, সাধারণ মানুষ, ক্ষমতাকে নীরবতার অজুহাত হিসেবে মেনে নিতে অস্বীকার করি। দ্বীপটি এখন খালি হতে পারে, ম্যানশনগুলো বিক্রি হয়ে যেতে পারে এবং এর কারিগরও চিরতরে চলে গেছে, কিন্তু ফাইলগুলো এখন আমাদের হাতে। আর দিনের আলোতে অন্ধকারের আর কোথাও লুকিয়ে থাকার জায়গা নেই। তথ্যগুলো এখন আপনার সামনে। সত্য কি সবসময় দিনের আলোতে আসে, নাকি আরও বড় কোনো রহস্য এখনও অন্ধকারেই রয়ে গেছে? আপনার মতামত কমেন্টে জানান। পরবর্তী পর্ব মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে সামনের ভিডিওতে।